ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সে একটা কথা বলছিল, ইরানের যে গণঅভ্যুত্থানটা হয়েছিল ওইখানে আমাদের একটা মদত ছিল। এই স্বীকারোক্তিতে কিন্তু ইরানের যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল তারা কিন্তু এখন আরও দুর্বল হয়ে গেল। এই যুদ্ধ বা চুক্তির পর গ্রেটার ইসরায়েল ধারণাটা আনুষ্ঠানিকভাবে আপনার এটা দাফন হয়ে গেছে। বেঞ্জামিন নেতানিয়াহু 5 জন আমেরিকার প্রেসিডেন্টের সাথে কাজ করেছে, কিন্তু কাউকে সে ইরান যুদ্ধে নিয়ে যেতে পারে নাই, শুধু ডোনাল্ড ট্রাম্পকে সে নিয়ে যেতে পারছে। সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন ইসরায়েলকে সবচেয়ে দুর্বল অবস্থায় ফেলে দিয়ে গেছে হিসাব যদি করি আমরা। ইরানের যুদ্ধ করতে গিয়ে আমেরিকা কিন্তু কোনো জোট তৈরি করতে পারেনি। ইরান আমেরিকা যুদ্ধবিরতির মধ্যেই আজকে ভোরে হামলা পাল্টা হামলা হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন, কারণ কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে হরমুজে একটা বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলাকে কেন্দ্র করে আমেরিকা ইরানের ড্রোন ফ্যাক্টরি এবং স্যাটেলাইট সরঞ্জাম ইউজ করে এরকম ফ্যাক্টরি তারা বোমা নিক্ষেপ করেছিল বা হামলা করেছিল। সেটার জবাবে ইরান পাল্টা হামলা করছে, খুব শক্ত পাল্টা হামলা করছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আমেরিকান স্বার্থ সংশ্লিষ্ট যে জায়গাগুলো সেগুলোতে। এই হামলা পাল্টা হামলার পর আবার এটা আপাতত স্থগিত হয়ে আছে। আমার ধারণা এটা দুই পক্ষের একটা আই ওয়াশ, এটা একটা জাস্ট আপনার ব্রেন ওয়াশ দিচ্ছে দুই দেশের নাগরিকদেরকে দুইজনে। আমেরিকা এই হামলাটা দিয়ে ইসরায়েলকে একটা বার্তা দিচ্ছে। আমরা অনেক সময় দেখবেন যে শাসন করতে গেলে, বাচ্চাকে শাসন করতে গেলে আমরা দুই পক্ষকে, যে যার সাথে ঝগড়া হয় তাকে একটু চোখ গরম দেয় এবং ছোটো বাচ্চাটাকে চোখ গরম দেয়। আমেরিকা এটাই করছে, যে ইসরায়েলকে তো আমেরিকা একেবারে টোটালি ইয়া করে ফেলছে, মানে একেবারে চুক্তির মাধ্যমে আড়াল করে ফেলছে। ইসরায়েলকে সে একটা বার্তা দিচ্ছে যে না, আমি ইরানের উপর এখনও কঠোর। এবং আমেরিকার নাগরিক যারা মনে করতেছিল আমেরিকার টাকা পয়সা দিয়ে দিচ্ছে, আমেরিকা ইরানের সব শর্ত মেনে নিচ্ছে, তাদেরকে একটা বার্তা দিচ্ছে যে না, আমি ইরানকে আসলে আবার পুনরায় হামলা করতে পারি, এই টাইপের। এবং ওই মধ্যপ্রাচ্যের যারা আমেরিকার স্টেক হোল্ডার তাদেরকে একটা বার্তা দিচ্ছে যে আমি ইরানের উপর আসলে একটু কঠোর। আর ইরান যেটা বার্তা দিচ্ছে, আপনি জানেন ইরান কিন্তু 4 জুলাই আপনার আয়াতুল্লাহ খোমেনির জানাজার নামাজ রেখেছে এবং সকল পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপ্রধানকে তারা দাওয়াত করেছে। 4 জুলাই কেন রাখছে? 4 জুলাই জানেন আপনি আমেরিকার আপনার স্বাধীনতা দিবস, এবং এই স্বাধীনতা দিবসকে এই জানাজার মধ্যে ইরান একটা বার্তা দিতে চাচ্ছে যে আমেরিকার স্বাধীনতা দিবসকে আমরা স্বাধীনতার শেষ কফিনের শেষ প্যারেক হিসেবে এই জানাজার ডেটটা আমরা রেখেছি। এবং ইরানের অনেক মানুষ কিন্তু আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুকে কেন্দ্র করে আমেরিকার সাথে যে সমঝোতা বা চুক্তি করতেছে এটার বিপক্ষে। তাদেরকে একটা বার্তা দিল যে আমরা আমেরিকার সাথে চুক্তি করতেছি দেশের স্বার্থেই, প্রয়োজনে আবার আমরা আক্রমণও করতে পারি। যার কারণে আজকে এই হামলা পাল্টা হামলাটা একটা আই ওয়াশ, ব্রেন ওয়াশ। এটা আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যে থেমে যাবে, আবার তারা পুনরায় আলোচনায় যাবে। এখন আপনি বলতে পারেন যে আপনি মনে করবেন কোন দিকে যাচ্ছে, সহজ কিছু বিষয় মনে করবেন। 28শে ফেব্রুয়ারি যখন আপনার ইরানে হামলা চালায় আপনার ইসরায়েল, এটাকে বলা হচ্ছিল যে ইসরায়েলের ইতিহাসে এবং নেতানিয়াহুর ইতিহাসে সবচেয়ে সাফল্যর একটা চ্যাপ্টার। আপনি জানেন যে নেতানিয়াহু কিন্তু 5 টার্মের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্টের সাথে কাজ করার সুযোগ হয়েছে। প্রত্যেক টার্মের প্রেসিডেন্টকে সে এই ইরান যুদ্ধে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। ডোনাল্ড ট্রাম্পকে সে ইরান যুদ্ধে জড়ায় নিতে পারছে বিভিন্ন ফাঁদে ফেলে। এখন এই যেদিন 28শে ফেব্রুয়ারি এই বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে আক্রমণ করলো, সেদিন আমাদের কাছে মনে হয়েছে, বা যারা বিশ্লেষক বা রাজনৈতিক বিশ্লেষক, ভূরাজনৈতিক বিশ্লেষক, তারা মনে করেছিল এটা নেতানিয়াহুর তার ক্যারিয়ারের সবচেয়ে সফলতম দিন। কিন্তু ঠিক আবার দেখেন আজকে যদি সেটা বিবেচনা করেন তাহলে তার জীবনের সবচেয়ে ব্যর্থতম দিন কিন্তু এটাই ছিল, যে এই ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে জড়ায়া সে কিন্তু ইসরায়েলকে এখন সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলে দিছে। এটা গেল একটা সাইড। আরেকটা জিনিস হচ্ছে, আপনি জানেন যে এই 28শে ফেব্রুয়ারি হামলার আগে মোসাদের কাছে একটা গোয়েন্দা তথ্য ছিল যে আপনার ইরানে, আপনি জানেন 28শে ফেব্রুয়ারি মাসের এই হামলা করার জাস্ট 10-12 দিন আগে ইরানে ভয়ঙ্কর একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং সেই গণ অভ্যুত্থানে ইসরায়েল বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে 7,000 লোক মারা গেছে। ইরানের সরকার স্বীকার করতেছে যে 3,117 জন মানুষ মারা গেছে। আপনি কল্পনা করেন বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ মানুষ ইরানে, সেখানে 3,117 জন মানুষ গণ অভ্যুত্থান ঠেকাইতে গুলি করে মারছে। আপনার বাংলাদেশের এর অর্ধেক মানুষ মারছে, তাতেই তো পুরো বাংলাদেশ একটা অবস্থা খারাপ হয়ে গেছিলো। সেখানে এই 3,117 জন মানুষ সরকারি হিসেবে যে মারা গেছে এবং বেসরকারি হিসেবে 7,000-এর উপরে মারা গেছে। তাহলে এত মানুষ মারার পর কিন্তু মোসাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে এখন যদি ইরানে হামলা করা যায় তাহলে ইরানের জনগণ এই সরকারকে ফেলে দেওয়ার পক্ষে রাস্তায় নেমে যাবে। এই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু হামলাটা চালানো হয়েছিল। এটা যেমন সঠিক, ঠিক এই হামলাটা যখন চালায় প্রথম দিনে, আপনার মনে আছে কিনা, ইরানের এটা নাম হচ্ছে মিনাভে যে আপনার
একটা গার্লস ছোট ছোট বাচ্চাদের স্কুলে বিমান হামলা করছিল, যেখানে একটা ভুল গোয়েন্দা রিপোর্ট ছিল তাদের কাছে, মোসাদের কাছে একটা ভুল গোয়েন্দা রিপোর্ট ছিল, সিআইয়ের কাছে একটা ভুল গোয়েন্দা রিপোর্ট ছিল। ওই স্কুলের ঠিক পাশের একটা বিল্ডিং ছিল, এটা হচ্ছে আপনার ওই যে বিপ্লবী রেভলিউশনারি গার্ড যেটা ইউজ করতো, আইআরজিসি যেটা ইউজ করতো, কিন্তু এটা কিন্তু তারা অনেক আগে ছেড়ে দিছে। এখন তাদের টার্গেট ছিল ওই বিপ্লবী রেভলিউশনারি গার্ডের যে অফিস, এই অফিসে হামলা করার তাদের টার্গেট ছিল, কিন্তু হামলাটা ভুলে ওই স্কুলে চলে গেছে। এবং এই গোয়েন্দা ব্যর্থতার কারণে কিন্তু আমার যেটা মনে হয় যে এই যে ইরানের মানুষ যে এই সরকার যে 3117 জন মানুষকে সরকারি বলতেছে স্বীকার করছে যে তারা মারছে, এবং বেসরকারি হিসেবে সেটা 7000, তার চেয়ে বেশি মানুষ কষ্ট পাইছে যে এই যে প্রায় 250 বাচ্চাকে তারা হত্যা করছে ইসরায়েল এবং আমেরিকা। তখন কিন্তু মানুষের এই ব্যথা বেদনা ভুলে গিয়ে তারা কিন্তু ইরানের পক্ষে সবাই ঐক্যমত গঠন করলো এবং ইরানের পক্ষে সবাই অবস্থান করলো। এটা আমি যেটা বলবো যে আপনি বলতেছেন যে কি হতে যাচ্ছে, আপনার কিছু কিছু বিষয় এখন মানে ইরানের কিছু কিছু ইস্যু এখন চূড়ান্তভাবে সেটেলড হয়ে গেছে। এর মধ্যে প্রথম ইস্যুটা কি জানেন, যে বড় দেশ যে ছোট দেশের উপর আক্রমণ করে, একটা আগ্রাসন যে চালায়, এই চালানোর এখন আর ভবিষ্যৎ আর চালাবে কিনা বড় বড় দেশগুলো ছোট দেশে, এটা এখন একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে। এই জন্য আপনি দেখেন ইরানের বাজেট হচ্ছে, সামরিক বাজেট $9 বিলিয়ন, আর এই আমেরিকার হচ্ছে 900 বিলিয়ন, মানে 100 গুণ বড় বাজেটের একটা দেশ, সাথে ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের উপর হামলা করলো, সেখানে কিন্তু লেজগুবরে করে ফেললো আমেরিকাকে। এবং ইরান দেখাই দিল যে ছোট দেশ, অল্প বাজেটের দেশ হয়ে আমরা আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশকে নাকানি চুবানি খাওয়াই দিছি। ঠিক আমরা বিপরীত দিকে যদি তাকাই, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধের হিস্ট্রি চলতেছে এখন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। তার মানে ইউক্রেন একটা ছোট দেশ, রাশিয়া অনেক বড় দেশ হয়ে এই দেশটাকে কোনো কিছুতে আপনার ট্যাগল করতে পারে নাই। আলটিমেটলি আমরা একটা সূত্রে পৌঁছে গেছি যে দেশ বড় হলে, বড় সামরিক শক্তি হলেই ছোট দেশের উপর আক্রমণ করলে তোমরা ফাইসা যাবা। এটা একটা সিদ্ধান্ত আমরা পৌঁছে গেছি ইরান যুদ্ধ থেকে। দ্বিতীয় যে সিদ্ধান্তটা আমরা পৌঁছালাম, বিশ্বব্যাপী ইরান, আগে আমরা জানতাম ইসরায়েলের একটা সারা বিশ্বের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ ছিল, এবং এটাই আমরা জেনে আসছি। কিন্তু কালকের আগের দিন নেতানিয়াহুর কথা শুনে আমরা যেটা বুঝলাম যে বিশ্ব মিডিয়ার ইসরায়েলের ওই একক আধিপত্য নিয়ন্ত্রণটা নাই। নেতানিয়াহু সরাসরি একটা অনুষ্ঠানে বলতেছিল যে ইসরায়েলের অর্জনগুলো বিশ্ব মিডিয়া খাটো করে দেখাচ্ছে। এবং আপনি জানেন যে আগে শুধু এই ইসরায়েলি লবিতে যে মিডিয়াগুলো পৃথিবী নিয়ন্ত্রণ করতে, এখন তার চেয়ে শক্তিশালী অনেক মিডিয়া পৃথিবীতে তৈরি হয়ে গেছে। আল জাজিরা বলেন, মিডল ইস্ট আই বলেন, মিডল ইস্ট মনিটর বলেন, সিন্ডিকেট বলেন, ওয়ার্ল্ড ওয়াইড এই মিডিয়ার এগেনস্টে বড় বড় মিডিয়া তৈরি হয়ে গেছে, এবং সোশ্যাল মিডিয়া এখানে একটা বড় ভূমিকা রাখতেছে। তৃতীয় বিষয় হচ্ছে সুয়েজ খাল, 1956 সালে সুয়েজ খাল রিলেটেড যেমন ব্রিটিশ সাম্রাজ্যের একটা পতন হয়েছিল, আমরা এখন ধরে নিতে পারি এই হরমুজ প্রণালীকে রিলেটেড করে। আপনার মনে আছে কিনা, সুয়েজ খাল কিন্তু একসময় ব্রিটিশ পাউন্ড দিয়ে সারা বিশ্ব লেনদেন হইতো, ব্রিটিশ পাউন্ড স্টার্লিং যেটা আমরা বলতাম, সেই পাউন্ডকে দুর্বল করে ফেলছিল সুয়েজ খালের যে ক্রাইসিসটা, যে যুদ্ধটা, যেটা মিশরের সাথে আপনার আপনার ব্রিটিশ, ফ্রান্স এবং ইসরায়েল মিলে করেছিল। সেই যুদ্ধটা কিন্তু কেন্দ্র করেই আপনার এই ব্রিটিশ সাম্রাজ্যের পতন হয়েছিল। আর আমার ধারণা এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ডে বাই ডে ডলারের যে আধিপত্য হ্রাস পাচ্ছে, এটা আমেরিকার সাম্রাজ্যের পতনের ক্ষয় শুরু হয়ে গেছে। যে আরেকটা বিষয় হচ্ছে আপনার এখন আপনারা দেখবেন যে ইরানে কিন্তু আগে এককভাবে সিদ্ধান্ত নিত আয়াতুল্লাহ খোমেনি, সেই সিদ্ধান্তগুলো সহজ হইতো এবং তাকে কনভিন্স করে যে কোনো সিদ্ধান্ত বের করা সহজ হতো অভিজ্ঞ বা বিজ্ঞ ব্যক্তি হিসেবে। এখন কিন্তু আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর তারা কিন্তু আর একক সিদ্ধান্ত কেউ দিতে পারতেছে না, তারা সকল সিদ্ধান্ত যৌথভাবে দিচ্ছে এবং সম্মিলিতভাবে নিরাপত্তা বলয় ঠিক রেখে তারা কিন্তু সিদ্ধান্তগুলো নিচ্ছে। তার মানে একক সিদ্ধান্ত আর এখন কেউ নিচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে আপনার যেই মাটির নিচে আপনার সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আমেরিকা এত চাপ দিছিল, বা 2 দফা হামলা করলো, 3 দফা যুদ্ধ হইলো, এই মাটির নিচে ইউরেনিয়াম কিন্তু এখনও সমৃদ্ধি ইউরেনিয়ামটা রয়ে গেছে এবং অটুট রয়ে গেছে, যার কারণে কিন্তু এই চুক্তির জন্য তারা বসছে, আমরা জানি। এবং আরেকটা যে বিষয়টা আমাদের কাছে খুব বেশি এখন প্রকাশ্যে আসলো, আপনি জানেন যে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, সে একটা কথা বলছিল যে আমরা ইরানের যে গণঅভ্যুত্থানটা হয়েছিল ওইখানে আমাদের একটা মদত ছিল, এবং স্টারলিংকের মাধ্যমে আমরা বিভিন্ন সরঞ্জাম তাদেরকে পাঠিয়েছিলাম যাতে এই গণঅভ্যুত্থানটা সফল করা যায়। সেই গণঅভ্যুত্থান কিন্তু ব্যর্থ হয়েছে। এটা কিন্তু ইরান সরকার অনেক আগে থেকে বলছিল যে গণঅভ্যুত্থান বাইরের শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, ইরানের জনগণ সেটাকে তখন বিশ্বাস করে নাই। এই স্বীকারোক্তিতে কিন্তু ইরানের যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল তারা কিন্তু এখন আরও দুর্বল হয়ে গেল। তারপর হচ্ছে আপনার গ্রেটার ইসরায়েলের যে ধারণাটা ছিল, এই যুদ্ধ বা চুক্তির পর গ্রেটার ইসরায়েল ধারণাটা আনুষ্ঠানিকভাবে আপনার হয়ে গেছে, এটা দাফন হয়ে গেছে। এই ধারণাটা নিয়ে ইসরায়েল আর ভবিষ্যতে কাজ করার মতো কোনো শক্তি পাবে না। এবং আপনার সবচেয়ে বড় যে দুর্বলতার জায়গাটা আমাদের কাছে মনে হলো, আপনার যে ডোনাল্ড ট্রাম্প, যাকে আমি বললাম যে বেঞ্জামিন নেতানিয়াহু 5 জন
আমেরিকার প্রেসিডেন্টের সাথে কাজ করেছে, কিন্তু কাউকে সে ইরান যুদ্ধে নিয়ে যেতে পারে নাই। শুধু ডোনাল্ড ট্রাম্পকে সে নিয়ে যেতে পারছে। শুধু ডোনাল্ড ট্রাম্পকে শুধু ইরান যুদ্ধে আনে নাই, ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে গাজার যে চরম আপনার সে গণহত্যা করছে সেটাকে বৈধতা দিছে, লেবাননের গণহত্যার একটা বৈধতা সে নিছে, আপনার ইয়ার দখলদারিত্ব, পশ্চিম তীরে যে দখলদারিত্ব সেটার বৈধতা নিছে, আপনার সিরিয়ার যে গোলান মালভূমি সেটার বৈধতা সে নিছে, এবং সর্বশেষ আপনার সে এই জেরুজালেমে যে আপনার ইসরায়েলি হস্তান্তর মানে হয়েছে এক জায়গা থেকে, অর্থাৎ তেল আবিব থেকে ইসরায়েলি অ্যাম্বাসিটা আপনার আমেরিকান অ্যাম্বাসিটা জেরুজালেমে আনছে, যেটা হিস্ট্রিতে কখনো কোনো প্রেসিডেন্ট করার সাহস পায় না। সেটাও কিন্তু সে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে আনাইছে। সে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একেবারে ইসরায়েলের বলা চলে যে কোর লোক, সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন ইসরায়েলকে সবচেয়ে দুর্বল অবস্থায় ফেলে দিয়ে গেছে, হিসাব যদি করি আমরা। তারপর হচ্ছে আপনার ইরানের যুদ্ধ করতে গিয়ে আমেরিকা কিন্তু কোনো জোট তৈরি করতে পারেনি। আপনি জানেন এর আগে আপনার ইরাক যুদ্ধ বা আফগানিস্তান যুদ্ধে আমেরিকাকে সাহায্য করেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ, কিন্তু এই যুদ্ধে সে কাউকে সাথে আনতে পারে নাই। তার মানে এটা আমেরিকার একটা চরম ব্যর্থতা আমাদের চোখের সামনে চলে আসছে। মানে এই যুদ্ধ থেকে আমরা যে আরেকটা শিক্ষা পাই সেটা হচ্ছে যে জেডি ভ্যান্স আপনার কয়েকদিন আগে একটা আলোচনায় বলছিল যে ইসরায়েল এখন সারা বিশ্ব থেকে আলাদা একটা রাষ্ট্র হয়ে গেছে, মানে সারা বিশ্ব তার শত্রু হয়ে গেছে, শুধু আমেরিকা তার মিত্র আছে। এবং এটা সে হুঁশিয়ার দিয়ে বলছে যে তোমার এই মিত্রটাকে তুমি আর হারায়ও না। তোমার যে তোমার দেশে যে 3 ভাগ অস্ত্র আসে, 2 ভাগ অস্ত্র আমাদের দেশের মানুষের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে কিনা, এবং তোমরা এই জায়গাটুকু থেকে তোমরা হও, সতর্ক হও। এবং তৃতীয় যে সেটা সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা সে বলছে যে লেবানিজ নিরীহ মানুষকে তোমরা মারতেছো। এই প্রথম আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট এই শব্দটা উচ্চারণ করলো যে তোমরা কোনো নিরীহ মানুষকে হত্যা করতেছো। তার মানে আমেরিকার সাথে যে ইসরায়েলের একটা বড় ধরনের ছন্দপতন বা নাটকীয় পরিবর্তন হয়ে গেছে তাদের সম্পর্কের, এই বার্তা থেকে কিন্তু আমরা সেটা বুঝে ফেলছি। তারপর হচ্ছে আপনার যে কূটনীতির যে অবস্থানটা, আমেরিকার ইসরায়েলের কূটনীতি অবস্থান সবচেয়ে দুর্বল অবস্থায়। আপনি দেখবেন যে আমেরিকার অর্থে তারা চলে, অস্ত্রে তারা চলে, কূটনীতিতে তারা চলে, সে আমেরিকা কিন্তু 3টা তাদেরকে দিয়ে সাহায্য করে, কিন্তু আমেরিকা তাদের কথা শোনাতে পারতেছে না। যার কারণে আপনি জানেন বাধ্য হয়ে আমেরিকা কী করছে জানেন, স্যানকম যেটা অর্থাৎ আমেরিকার সেন্ট্রাল কমান্ডার ম্যানেজমেন্ট যেটা, সেটা বাধ্য হয়ে এখন লেবাননে এঙ্গেজ করছে যে ইসরায়েল কোনো ধরনের চালাকি করে যুদ্ধ বাঁধানোর জন্য লেবাননের উপর অবৈধ হামলা করে কিনা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য স্যানকমের একটা পুরা আনুষ্ঠানিক অফিস এখন লেবাননে আপনার তারা মেনটেনেন্স করতেছে। তারা 24 ঘন্টা ওটাকে তদারকি করতেছে, মানে ইসরায়েল যাতে চালাকি করে কোনো হামলা করে বেকায়দায় ফেলতে পারে না পারে আমেরিকাকে। এবং জেডি ভ্যান্স সরাসরি বলছে যে লেবাননে যদি কোনো অবৈধ হামলা হয় ইসরায়েলি, তাহলে আমরা ধরে নিব ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার জন্য এই হামলাটা করছে। এটা কিন্তু খুব শক্ত বার্তা। তার মানে আপনি কি দেখতেছেন যে এই তাদের যে একসময় চরম কূটনীতিতে সফলতা ছিল, এটা কিন্তু এখন আপনার একেবারে শেষ পর্যায়ে গেছে। ইসরায়েলি লবিটা ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় আছে এখন। আপনি জানেন যে ইসরায়েলি লবিটা একসময় আমেরিকার বারাক ওবামাকে আপনার এই যে 2015 সালে চুক্তি করতে তারা বড় ধরনের বাধা দিছিল, সেই চুক্তি তারা কোনোভাবে করতে দিবে না। এই কারণে ইসরায়েলি যে লবিটা আমেরিকায় যারা থাকে ইহুদি, তারা কিন্তু প্রকাশ্যে রিপাবলিকানের পক্ষে অবস্থান নিল, ডেমোক্রেটদের বিপক্ষে অবস্থান নিল। এবং সেই থেকে কিন্তু ডেমোক্রেটদের সাথে ইহুদিদের বা ইসরায়েলিদের একটা চরম বৈরী পরিবেশ তৈরি হয়েছে। এবং এরপর থেকে এই ডেমোক্রেটদের সাথে এদের আর কোনো সহ অবস্থান বা আগের যে একটা সমন্বয় বা ব্যালেন্স ছিল সম্পর্কে, সেই ব্যালেন্সটা আর নাই। এককভাবে তারা এখন ইয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, রিপাবলিকের উপর ডিপেন্ড হয়েছে। এখন সেই রিপাবলিকও কিন্তু ইসরায়েলিদের একটা চরম বিপদের মধ্যে ফেলে দিছে, কারণ তাদের কাছে আর এর বিকল্প কোনো কিছু ছিল না। তার মানে লবিগুলো দুর্বল হয়ে গেছে। যেই নেতানিয়াহুকে বলা হইতো যে নেতানিয়াহু ছাড়া পুরো মিডল ইস্ট অচল, সে নেতানিয়াহুকে বলা হইতো যে মধ্যস্থকারী হিসেবে নেতানিয়াহু হচ্ছে পুরা মিডল ইস্টের মূল কারিগর। সেই মূল কারিগরকে কিন্তু এখন একেবারে সাইড লাইনে ফেলাই দিছে ট্রাম্প, তাকে কোনো আলোচনার মধ্যে আনতেছে না মিডল ইস্টের বিষয়ে। এবং তাদের অন্য যে লবিগুলো ছিল সবগুলো আস্তে আস্তে ডে বাই ডে দুর্বল হয়ে যাচ্ছে। তার মানে সে লবিগুলো তারা আর মেনটেন করতে পারতেছে না। তারপর হচ্ছে আপনার মিডল ইস্টে এখন কিন্তু আমেরিকা সবচেয়ে কোণঠাসা হয়ে গেছে। মিডল ইস্টে আপনার ইসরায়েলকে প্রাধান্য দিতে গিয়ে আমেরিকা মিডল ইস্টে তার যত মিত্র ছিল সবাইকে হারাই ফেলতেছে। কারণ কি, ইসরায়েল একদিনে আপনি জানেন 72 ঘন্টার মধ্যে 6টা দেশে হামলা করছিল, যেগুলো আমেরিকার মিত্র ছিল সবাই। তার মানে ওই হামলার পর মিডল ইস্টের যারা দেশ ছিল তারা বুঝে ফেললো যে আমেরিকা ইসরায়েলের ব্যাপারে খুব বেশি আপনার বায়াসড হয়ে যায়। যার কারণে
মিডল ইস্টের অনেক দেশ এখন আমেরিকা থেকে সরে আসে চিন্তা করতেছে নিরাপত্তা চুক্তির ক্ষেত্রে। এবং আরেকটা বিষয় আপনি খেয়াল করছেন কিনা যে এই মিডল ইস্টে আপনার এই ইসরায়েলের যখন লাস্ট আপনার একটা হামলা করে ইরান, সে হামলাতে কিন্তু আপনার আমেরিকা ইন্টারসেপ্ট করে নাই, মানে দেখতেছে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে যাচ্ছে, তারপর আমেরিকা সেটা ইন্টারসেপ্ট করে নাই, কারণ এই মিডল ইস্টের দেশগুলোকে খুশি রাখার জন্য। সবচেয়ে বড় বোমাটা ফাটাইছে মিডল ইস্টকে কেন্দ্র করে, একটা বড় বোমা ফাটাইছে হচ্ছে আমেরিকান একজন অধ্যাপক একটা টিভি শোতে একটা সামরিক বিশেষজ্ঞর কাছে সে সরাসরি বলতে, সে এটার উপর সে পিএইচডি করছে যে প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র যেগুলো একসময় আমেরিকা বলতো যে 90% ইন্টারসেপ্ট করতে পারে, অর্থাৎ আকাশে 90% ক্ষেপণাস্ত্রকে তারা ধ্বংস করে দিতে পারে। সে বলছে যে আমি রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস করে বলবো, এটার উপর আমার গবেষণা আছে, এটার উপর আমি পিএইচডি করছি, যে এটা 5%, 90% ধারণাটা পুরোটা মিথ্যা ধারণা ছড়াইছে আমেরিকা এবং ইসরায়েল মিলে, কিন্তু এটা মাত্র এটার ক্ষমতা হচ্ছে 5% ইন্টারসেপ্ট করতে পারে। এখন মিডল ইস্টের যে দেশগুলো শত শত লক্ষ লক্ষ মিলিয়ন ডলার দিয়ে আমেরিকার এই প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্রগুলো কিনছে, তারা মনে করলো যে আমেরিকা আমাদের সাথে একটা চিটারি করছে। তার কারণে মিডল ইস্টে আমেরিকার যে আগের একক আধিপত্য ছিল, এটার আসলে এখন এই চুক্তি বা যুদ্ধের পর এটা আনুষ্ঠানিকভাবে আমার মনে হয় যে শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ওই জানেন যে নিষেধাজ্ঞা যেটা ছিল ইরানের উপর 5 দশকের একটা নিষেধাজ্ঞা ছিল, প্রায় 50 বছর আগে 1979 সালে যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই নিষেধাজ্ঞাটা ছিল যে আপনার ইরান কোনো কিছুই আমেরিকার সাথে ট্রানজ্যাকশন করতে পারবে না। এই কয়েকদিন আগে চুক্তিতে সেই নিষেধাজ্ঞা তুলে দিল। তার মানে আমেরিকা এখন টোটালি ইরানকে প্রচুর পরিমাণ, এই নিষেধাজ্ঞা তোলার কারণে ইরান তেল বিক্রি এবং তাদের গৃহীত যে সম্পদ তাদের কাছে আটকানো ছিল, এই সম্পদগুলো তারা আবার পুনরায় উদ্ধার করতেছে। এবং এই নিষেধাজ্ঞাটা কেন দিচ্ছে, এটা দুইটা পাশ হতে পারে নিষেধাজ্ঞাটার। একটা পাশ হচ্ছে যে আমেরিকা যে কোনোভাবে চুক্তি করতে চাচ্ছে যে আমেরিকার সাথে ইরানের সাথে আমার চুক্তিটা দরকার। আর আরেকটা পাশ হতে পারে যে এই নিষেধাজ্ঞাটা দিয়ে, যে নিষেধাজ্ঞা থাকার কারণে আগে 90% ইরানের 90% তেল কিন্তু হচ্ছে চীন, সস্তায় কিন্তু, যেহেতু অন্য কোনো দেশের কাছে বিক্রি করতে পারতো না, তখন চীনের কাছে ইরান সস্তায় তেল বিক্রি করতো। এখন আমেরিকা চাচ্ছে যে চীন যাতে সস্তায় তেল না পায়, চীন যাতে এখন যদি নিষেধাজ্ঞা ওপেন করে দেয়, ইরান সবার কাছে তেল বিক্রি করতে পারবে। এখন তাহলে চীনের কাছে আর সস্তায় তেল বিক্রি করার প্রয়োজন নাই, তখন চীন আর আগের মতো সস্তা দিয়ে তেল কিনতে পারবে না সস্তা দামে, যার কারণে চীনের খরচ বাড়বে, উৎপাদন খরচ বাড়বে, চীনের উপর একটা আর্থিক চাপ পড়বে। এই জন্য সে এই নিষেধাজ্ঞাটার উইথড্র করছে আমার ধারণা। সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে ওবামা প্রশাসন পরোক্ষ নিষেধাজ্ঞা তুলেছিল, অর্থাৎ তার যে মিত্রশক্তি যারা ছিল ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, তাদের কাছে সে ট্রানজ্যাকশন করার সুযোগ দিয়েছিল, কিন্তু আমেরিকা সরাসরি নিষেধাজ্ঞাটা তুলে নেয়। সেই নিষেধাজ্ঞাটা প্রায় 50 বছর পর, মানে চুক্তি তো হয়েছে আপনার 15 সালে, কিন্তু তারও আগে 1979 সাল থেকে যে নিষেধাজ্ঞাটা ছিল, সেই নিষেধাজ্ঞাটা তারা বহাল রেখেছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন সেটা বহাল রাখতে পারে নাই। সর্বশেষ যে বিষয়টা আমি বলবো, ধরেন ডোনাল্ড ট্রাম্পকে যদি ইরান হত্যা করতো, আপনি কল্পনা করেন যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করছে, আমেরিকার সেনাবাহিনীর প্রধানকে হত্যা করছে, নৌবাহিনীর প্রধানকে হত্যা করছে, বিমান বাহিনীর প্রধানকে হত্যা করছে, সিআইএর প্রধানকে হত্যা করছে, তাহলে কি আমেরিকা কিসের বিনিময়ে চুক্তিটা করতো? আপনি একটু কল্পনা করে দেখেন। ঠিক ইরানে তো তাই করা হয়েছে, তাদের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, তাদের সেনা, নৌ, বিমান, গোয়েন্দা প্রধান সবাইকে হত্যা করছে। এই হত্যা করে কিন্তু আমেরিকা একটা মানসিকভাবে চাপের মধ্যে আছে যে ইরান চাইলেই কিন্তু এত রক্তের বিনিময়ে যে সে সমঝোতা করতেছে, এটা প্রথমেই আমেরিকাকে একটা ব্যাকওয়ার্ড সাইডে ফালাই দিছে। যার কারণে দেখবেন আমেরিকার এখন একটা রিপাবলিকান দলের মধ্যে একটা বিভেদ স্পষ্ট হয়ে গেছে। আপনি জানেন ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী 2জন প্রেসিডেন্ট ক্যান্ডিডেটকে আপনি জানেন, একজন হচ্ছে জেডি ভেন্স আর হচ্ছে মার্ক রুবিও, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী। যে এখন জেডি ভেন্স হচ্ছে, অনেকেই বলতেছে যে এই শান্তি চুক্তি করার পক্ষে সে অনেক ছাড় দিয়ে হলো শান্তি চুক্তিটা করতে চাচ্ছে, আর মার্ক রুবিও এই ব্যাপারে সে কোনোভাবে ছাড় দিতে চাচ্ছে না। আপনি দেখবেন জেডি ভেন্স কিন্তু অনেক শক্ত কথা বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের অধিবাসীকে নিয়ে, যে তোমরা বাড়াবাড়ি করবে না, তোমরা এটা করবে না, তোমরা ওইটা করবে না, লেবাননে যদি কোনো হামলা হয় আমরা ধরে নিব এটা আমেরিকার সাথে ইরানের যুদ্ধ করার জন্য তোমরা তোমাদের মদদে হামলা করতেছো, সরাসরি এভাবে বলছে জেডি ভেন্স। ঠিক মার্ক রুবিও কিন্তু আবার উল্টা বলছে যে না, হিজবুল্লাহর উপর আক্রমণ করা এটা ইসরায়েলের বৈধ অধিকার, তাদের নিরাপত্তার অধিকার। তার মানে একটা পক্ষ সরাসরি ইসরায়েলি লবি মেনটেন করতেছে, আরেকটা পক্ষ সরাসরি আমেরিকান লবি মেনটেন করতেছে। এখন দেখার বিষয় কোন লবিটা জিতে। যদি মনে করেন এই জেডি ভ্যান্সের লবি জিতে, তাহলে মনে করবেন যে আসলেই আমেরিকা ইসরায়েলের বলয় থেকে বের হয়ে গেছে। আর যদি মার্ক রুবিওর লবিটা জিতে, তাহলে আপনার ধরে নিতে হইব আমেরিকাকে এখনও আমেরিকার উপর ইসরায়েলের প্রচণ্ড বা ব্যাপক প্রভাব রয়ে গেছে। এটার উপরে আমাদের অনেক কিছু ডিপেন্ড করবে।